নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক দিন পর আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি কর্ণগড়ে। চারিদিকে সবুজ শালবন, প্রাচীন ইতিহাস আর দেবী শক্তির মিলনস্থল। আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে, যেখানে রয়েছে শতাব্দী প্রাচীন মহামায়া মন্দির এবং মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণির ঐতিহাসিক দুর্গ, যা এখনও বহু যুগের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তো আপনারা এই দুটো জায়গা একদিনে কভার করে নিতে পারবেন, ঘুরে নিতে পারবেন। তো ঘুরতে আপনাদের কীরকম কত সময় লাগবে, কিভাবে আসবেন, কত কি খরচ হতে পারে, এখানকার ইতিহাস সমস্ত কিছু তুলে ধরছি আজকের ভিডিওতে। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা এক্সপ্রেস ট্রেনে করে চলে আসুন মেদিনীপুর। সময় লাগে প্রায় 2.5 ঘন্টা এবং মেদিনীপুর স্টেশন থেকে টোটো রিজার্ভ করে একদিনেই ঘুরে নিতে পারবেন। টোটো রিজার্ভ করতে ভাড়া লাগবে 500 থেকে 600 মতো। এছাড়া মেদিনীপুর থেকে বাসে চলে আসুন ভাদুতলা, সেখান থেকে টোটো ভাড়া করে ঘুরে নিতে পারবেন এই সব জায়গাতে। আমি নিজের গাড়ি নিয়ে পৌঁছে গেছি শালবনী। আমার বাড়ি থেকে মন্দিরে পৌঁছতে সময় লাগলো 3 ঘন্টা কিছু বেশি। ভাদুতলার সামনে রয়েছে মা মহামায়া মন্দিরে যাবার জন্য বিশাল আকারের তোরণদ্বার। গাছগাছালি, নদী দিয়ে চারিদিক ঘেরা মেদিনীপুর শহর থেকে জায়গাটি খুব বেশি দূরেও নয়। এখান থেকে এখনও আমাকে প্রায় 3 কিলোমিটার মতো গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। দুপাশে সবুজ গাছের মাঝখান দিয়ে গ্রামীণ পিচের রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই চলে এলাম একদমই মন্দিরের সামনে। এই মুহূর্তে আমি রয়েছি মহামায়ার মন্দিরের চত্বরের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার এই সাইডে রয়েছে বেশ বড় একটা ফাঁকা মাঠ। এটি হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আপনি 4 চাকা, 2 চাকা, বিভিন্ন রকম আপনার যানবাহন পার্কিং করতে পারবেন। আপনি এখানে রয়েছে ডালা কেনার দোকান। আপনি যদি মায়ের পুজো দিতে চান তো এখান থেকে আপনি ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারবেন। আর পাশেই রয়েছে এখানে অতিথি নিবাস। আপনি যদি মনে করেন মহামায়া মন্দিরের ভোরের আরতি, রাত্রিরের সন্ধ্যা আরতি সবই দেখবেন, তো আপনি এখানে অতিথি নিবাসে থাকতে পারেন। এখানে রেট মোটামুটি 800 থেকে 1500-এর মধ্যে। আর এটি হচ্ছে মহামায়া সেবা সমিতির অফিস। শালবনীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মা মহামায়ার এই মন্দিরটি। তবে আপনাদেরকে কর্ণগড়ের অতি প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। কর্ণগড় নামের উৎপত্তি নিয়ে 2টি প্রধান মত প্রচলিত আছে। প্রথমটি হলো এখানে দেবী সতী কানের অংশ পড়েছিল বলে এই স্থানের নাম হয়েছে কর্ণগড়। অন্য মতে মহাভারতে বর্ণিত কর্ণ এই গড় স্থাপন করেন এবং রাজ্য শাসন করেন, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হয় কর্ণগড়। কর্ণগড়ের রাজা অজিত সিংয়ের মৃত্যুর পর ছোট রানী শিরোমণি রাজত্ব পরিচালনা এবং তিনি নিত্য মা মহামায়ার আরাধনা করতেন। তিনি তার প্রজাদের কাছে ছিলেন দেবী স্বরূপা। তৎকালীন চুয়ার বিদ্রোহে তিনিই নেত্রী ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেন। তবে বর্তমানে যে মন্দিরটি দেখছেন এটি রক্ষা পায় ঝাড়খণ্ডের মাতৃসেবক গুরুদেব রঘু বাবার কারণে। তিনি মায়ের কাছে সাধনা করে সিদ্ধিলাভ করেন এবং মন্দির সংস্করণ করেন। পাথরের প্রাচীর ঘেরা 4টি মন্দির সংলগ্ন সুসজ্জিত স্থানটি বেশ মনোরম। মন্দিরের পূর্ব দিকে প্রবেশদ্বারই ছিল একসময় মুখ্য প্রবেশপথ, কিন্তু বর্তমানে পশ্চিমের তোরণই হলো মুখ্য প্রবেশদ্বার। এটি হলো মন্দিরের সময় সারণী। চলুন এবার প্রবেশ করব মন্দিরের মধ্যে। মন্দিরের এই তোরণের উচ্চতা প্রায় 75 ফুট। এই তোরণটিকে সাধারণ মানুষজন বলেন হাওয়াখানা বা হাওয়া মহল। তোরণদ্বারটি সুন্দর মন্দিরের আদলে নির্মিত। এর উত্তর ও দক্ষিণ দিক দিয়ে সংকীর্ণ সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। এই তোরণদ্বারটিকে যোগীখোলা বা যোগ মণ্ডপ বলা হয়। মহামায়ার মন্দিরে যেসব সাধক শক্তি সাধনার জন্য আসেন তারা প্রথমে এই যোগ মণ্ডপের ত্রিতলে বসে যজ্ঞ ও যোগ সাধনা করে থাকেন।
তরুণদা দিয়ে ঢুকেই সামনে বিশাল চত্বর এবং চারপাশ ফুল গাছ দিয়ে ঘেরা। চত্বর পেরিয়ে উৎকল রীতিতে নির্মিত 60 ফুট উঁচু দণ্ডেশ্বর মন্দির ও খড়গেশ্বর জিউ মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে এক গভীর গর্ত। এই গর্ত জনিপীঠ নামে খ্যাত। জগমনের ভেতরে বাঁদিকে রয়েছে কালো পাথরের লিঙ্গমূর্তি। এর নাম খড়গেশ্বর মহাদেব। মন্দিরের পাশেই রয়েছে কল্পতরু গাছ, যেখানে ভক্তরা মনের ইচ্ছার কথা জানিয়ে যান। পাশেই দেখতে পাবেন একটি বড় ফলকে লেখা রয়েছে এই মন্দিরে মনস্কামনা পূরণ করার জন্য সংকল্প করার নিয়ম। এর পাশেই বহু প্রাচীন বিশাল মাকড়া পাথরের ওপর নির্মিত হনুমানজির মূর্তি। দণ্ডেশ্বর মন্দিরের বাম দিকে দক্ষিণ লাগোয়া মন্দির হল মহামায়া ও অভয়া মন্দির। মায়ের এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে একটি কুয়ো ও গর্ভগৃহের সামনে রয়েছে যজ্ঞকুণ্ড। মন্দিরে মহামায়া হলেন দেবী বগলা মাতা এবং অভয়া হলেন দেবী দক্ষিণাকালী। মূর্তিটি অপূর্ব সুন্দর। ইনি রাজপরিবারের আরাধ্য কুলদেবী এবং মন্দিরের ভেতরে রয়েছে বিখ্যাত পঞ্চমুণ্ডী আসন। মহামায়া মন্দিরের মুখোমুখি রয়েছে গুরু বাবা রঘুনাথ জিউয়ের সমাধি মন্দির। ইনি এই মন্দিরে সাধনা করে স্থিতি লাভ করেছিলেন। মহামায়া মন্দিরের পিছনে রয়েছে পবিত্র সিদ্ধিকুণ্ড, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই কুণ্ডের জল মায়ের ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয়। এই গরমের মধ্যেও যখন রাঢ় বাংলার অন্যান্য জলাশয় শুকিয়ে যায়, তখনও এই কুণ্ড জলে পরিপূর্ণ থাকে। এই জল কিভাবে কোথা থেকে আসে কেউ জানেন না। কুণ্ড লাগোয়া রয়েছে মন্দিরের রন্ধনশালা। এখানে এখনও কাঠের জালে মায়ের ভোগ রান্না করা হয়। পাশেই রয়েছে যোগমায়া মন্দির, যেটি হলো মা দুর্গার মন্দির। আর রয়েছে শ্রী হনুমানজির মন্দির। পিছনের দিকে মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। আর সবশেষে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ। মেদিনীপুরে কর্ণগড়ের রাজা যশবন্ত রায়ের সভাকবি রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরে শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যে রচনা করেন। মন্দিরে যেহেতু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাই প্রসাদ গ্রহণ করতে চাইলে ফোন করে অবশ্যই জানিয়ে রাখতে হয় এবং ভোগ প্রসাদ কুপনের মূল্য 60 টাকা। আমার মন্দিরে পৌঁছতে 10টা বেজে যাওয়ায় মায়ের প্রসাদ আর পাওয়া হয়নি। তাই আপনি প্রসাদ পেতে চাইলে সকাল 9টার মধ্যে অবশ্যই কিন্তু ফোন করে জানিয়ে রাখবেন। এছাড়া মন্দিরের নিজস্ব গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে, সেটি আপনাদের আগেই দেখেছি। এখানে আপনি একটা দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। মন্দির ঘুরে সকালে জলখাবার এখানেই সেরে নিলাম। এবার আমরা যাব হারিয়ে যাওয়া প্রাচীন ইতিহাসের পাতায়। মন্দির থেকে হেঁটে 15 মিনিট দূরে রয়েছে রানী শিরোমণি দুর্গ। সামনে দিয়ে বয়ে যাচ্ছে পারাং নদী। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম গড়ের মধ্যে। তবে এখন এখানে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। কারণ রানীর যে দুর্গ ছিল, সেটি অর্ধেকের বেশি মাটির তলায় চাপা পড়েছিল। মাটি খুঁড়তে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিশাল এক দুর্গ, রানী শিরোমণি দুর্গ। পারাং নদী দ্বারা বেষ্টিত কর্ণগড় দুর্গটি প্রায় 100 বিঘা জমির ওপর প্রায় 4 মাইল জুড়ে বিস্তৃত ছিল। দুর্গের অভ্যন্তর ভাগ 2 ভাগে বিভক্ত। রাজপরিবারের জন্য অন্দরমহল এবং অন্যদের জন্য সদরমহল। ক্ষুদিরাম থেকে মাতঙ্গিনী, কত বিপ্লবের সাক্ষী মেদিনীপুর। এই অঞ্চল বিপ্লবের আঁতুড়ঘর। এই জেলার রন্ধে রন্ধে রয়েছে বিপ্লবের ইতিকথা, দামাল ছেলে মেয়েদের আত্মবলিদানের ইতিহাস। কিন্তু এই বিপ্লবের ইতিহাসের সূচনা হয় আজ থেকে 250 বছর আগে কর্ণগড়ে। ভারতবর্ষের প্রথম ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র কৃষক আন্দোলন, চুয়া বিদ্রোহের বীরাঙ্গনা নেত্রী রানী শিরোমণির গড় এই কর্ণগড়। চুয়ার বা চুয়ার একটি আদিবাসী সম্প্রদায়। ব্রিটিশ শাসক ও জমিদাররা জঙ্গলমহলে এই আদিবাসী সম্প্রদায়কে চার বলত। চাষবাস ও পশু শিকারের সঙ্গে জড়িত থাকলেও যুদ্ধবিগ্রহ ছিল তাদের প্রধান পেশা। চুয়ার সম্প্রদায়ের মানুষেরা সাধারণত মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম, সিংভূম ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বা পাইকের কাজ যারা করত, তাদের চার বলা হতো। এই চার শব্দ থেকে চুয়ার শব্দটি উৎপত্তি হয়েছে। চুয়ার শব্দের অর্থ দুর্বৃত্ত ও নীচ জাতি, অসভ্য, বর্বর ও বন্য। এই চুয়াররা ক্রমশ একত্রিত হয়ে 1793 খ্রিস্টাব্দ নাগাদ কর্ণগড়ে যে বিদ্রোহ শুরু করেন, সেটি পরিচিত চুয়ার বিদ্রোহ নামে।
সঠিক নেতার অভাবে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন কর্ণগড়ের মহারানী শিরোমণি এবং রায়পুরের দুর্জন সিংহ। উড়িষ্যার কেশরী বংশের রাজা কর্ণকেশরী 14 শতকে কর্ণগড়ের দুর্গটি নির্মাণ করে বলে কথিত আছে। সেই দুর্গের রানী শিরোমণি দেবী স্বাধীনতা ঘোষণা করেন। তিনি এবং দুর্জন সিং 30টির বেশি গ্রাম নিজেদের দখলে রাখে স্বাধীনতার কথা প্রচার করেন। প্রথমে বড়লাট ওয়ারেন হেস্টিংস বিদ্রোহ দমন করতে এসে বেদম ঠ্যাঙানিকে ফিরে যায়। এবার ওয়ালেসলি বিপুল সংখ্যক ছোট বহনযোগ্য কামান পাঠায়। বাঙালি হিন্দু জমিদার ও মুসলিম জায়গিরদাররা ব্রিটিশকে সাহায্য করে। পুরো অরণ্য ঘিরে ধরে চলে প্রচণ্ড গোলাবর্ষণ। গাছপালা জন্তু জানোয়ারদের সঙ্গে বিদ্রোহী জুয়াররা মারা যায়। তখনই গোলার আঘাতে ঘটনাস্থলে দুর্জন সিং মৃত্যুবরণ করেন। রানী শিরোমণি ইংরেজদের হাতে বন্দী হন। যারা জীবিত ধরা পড়লেন তাদের কর্ণগড় দুর্গের চারপাশে গাছে গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। কত লাখো মানুষকে হত্যা করা হয় তার কোনো হিসাব আজ পর্যন্ত হয়নি। কিন্তু এই বিদ্রোহের সমাপ্তি অল্প সময়ে, সাথে মেদিনীপুরের মানুষ বারবার প্রমাণ করেছে তারা স্বাধীন চেতা। আমার বাঁদিকে যে উঁচু ঢিপি মতো পোর্শনটা রয়েছে এটাও কিন্তু মাটির নিচে চাপা পড়ে আছে। হয়তো সামনের দিকটা কমপ্লিট হয়ে গেলে এই সাইডটা নতুন করে আবার শুরু করা হবে। এইখানটা দেখে আমার যেটুখানি ধারণা করা যাচ্ছে বা ধারণা হচ্ছে যে এই গড়ের মধ্যে এই জায়গাটা কোনোরকমভাবে জল সংরক্ষণের ব্যবস্থা ছিল। মাঝখানে দেখতে পাচ্ছেন গড় নিচু আছে বেশ খানিকটা, এবং চারদিকে কিন্তু সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে। রানীর এই গড়ের মধ্যেই 2021 সাল নাগাদ সরকারি উদ্যোগে রাত্রিবাসের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছিল 9টি কটেজ। রানী শিরোমণি গড়কে পর্যটন কেন্দ্রে নতুন করে স্থান দেওয়ার জন্য এখানে কিন্তু এরকম কটেজের ব্যবস্থা করা হয়েছে। তবে কটেজগুলোতে খুব একটা ইউজ হয় না বললেই চলে, একদমই ইউজ হয় না। কারণ এই সামনের কটেজটা অবস্থা দেখুন, ওপরে চালেতে কিছু নেই, সাইডে জানলা দরজা খুলে চলে গেছে। এই সাইডে কিছু কটেজ ভালো আছে, তবে লোক হয়তো খুব কমই থাকে এখানে। যে কটেজগুলোর নাম ছিল কর্ণগড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার নাম অনুসারে, কিন্তু এখনই এই কটেজগুলো আর ব্যবহার করা হয় না বলেই মনে হয়। তবে বর্তমানে আবার সরকারিভাবে নতুন উদ্যোগে রানী শিরোমণি দুর্গ এবং এই অঞ্চলের মধ্যে থাকা কটেজগুলো নতুনভাবে গড়ে তোলা হবে, যাতে পশ্চিম মেদিনীপুরের পর্যটন মানচিত্রে কর্ণগড় স্থায়ী জায়গা করে তুলতে পারে। গরমকাল বাদ দিয়ে এখানে যে কোনো সময় আপনি আসতে পারবেন।